মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থানায় পৌঁছে ওসির চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে ওকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, মানে ওই দুষ্কৃতীকে। তাহলে সেদিনই পুলিশ বুঝে গেছিল তার ভবিষ্যৎ পড়েছে। সিবিআই আবার ঘুমিয়ে পড়েছে। বিজেপি যখন আবার ওকে ঠেলে তুলবে যে যাও 26-এর ভোট আসছে, একটু তৃণমূলের সাথে টানাটানি করেছো, তবে আবার জাগবে। তার আগে অবধি সিবিআই ঘুমিয়ে। ব্যবস্থাটা তো আসলে গোটা রাজ্যে কোথাও নেই। যে অনুব্রতর ওখানে ওই যে পুড়িয়ে মেরে দেওয়া হলো লোকজনকে, আইন ব্যবস্থা ঠিক থাকলে সেটা করা সম্ভব ছিল? বারে বারে আমরা যদি শহর থেকে জেলা যে প্রান্তেই তাকাই না কেন, সেখানেই দেখা যাচ্ছে একটা গণপিটুনি, খুন ইত্যাদি। তাহলে কি এই রাজ্যে খুল্লা যে গুন্ডা রাজ, সেটা রুখতে কোথাও গিয়ে কি ব্যর্থ পুলিশ? পুলিশ পারবে না তো। যে পুলিশ 11 সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন, 3 মাসের মধ্যে ভবানীপুর থানার সামনে দুদল দুষ্কৃতীর মারামারি, পুলিশ তখনও সহজাত নিয়মে জানে এই ধরনের মারামারি হলে থানায় নিয়ে চলে যেতে হয়। থানায় নিয়ে গেছে দুষ্কৃতীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থানায় পৌঁছে ওসির চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে ওকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, মানে ওই দুষ্কৃতীকে। তাহলে সেদিনই পুলিশ বুঝে গেছিল তার ভবিষ্যৎ কী হবে। গার্ডেন রিচে ছাত্র সংসদ নির্বাচনে গিয়ে পুলিশের অফিসার খুন হয়ে গেলেন তাপস চৌধুরী। তার বাড়িতে তৎকালীন পুলিশ কমিশনার ক্ষতিপূরণের চেকটা দিতে গেছিলেন বলে মুখ্যমন্ত্রী এমন রেগে গেলেন, তার আবার পুলিশ কমিশনারের চাকরি চলে গেল। তৃণমূল থানা ঘেরাও করলে পুলিশ টেবিলে ফাইল চাপা দিয়ে টেবিলের তলায় লুকায় আমরা দেখেছি। সেই নায়ক সিনেমার মতো। হ্যাঁ, বিমল গুরুং ওখানে পুলিশ অফিসার অমিতাভ মালিককে খুন করলেন। সেই বিমল গুরুং কলকাতা শহরে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ঘেরাটোপে প্রেস কনফারেন্স করছেন। ফলে মমতা ব্যানার্জির ওগুলোতে কিছু যায় আসে না। উনি খালি জানেন যে পুলিশকে দিয়ে ওনার কাজ করিয়ে নিতে হবে। সিভিককে বাড়িতে পৌঁছে সাদা থান পাঠানো, ভোট লুট করা, এইগুলো পুলিশকে দিয়ে করিয়ে নিতে হবে। আর হাইওয়ের ধারে এখন জানেন পুলিশ ট্রাক থেকে এ থেকে ও থেকে সব টাকা তুলছে। এই কাজগুলোই উনি পুলিশকে দিয়ে করাবেন, কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সেটা এ রাজ্যের পুলিশ যতদিন মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন পুলিশ মন্ত্রী হিসেবে, সেটা করে উঠতে পারবে না। এই যে শহরে দেখা যাচ্ছে একদম খাস কলকাতায় কোথাও রেস্তোরাঁর ওপর অত্যাচার চলছে, রেস্তোরাঁয় তাণ্ডব চলছে, কোথাও ট্যাক্সি চালককে পিষে মেরে ফেলা হচ্ছে, তো এই রাজ্যের রাজধানীতেই কি আইন ব্যবস্থা শিখেই উঠেছে? আইন ব্যবস্থাটা তো আসলে গোটা রাজ্যে কোথাও নেই। যে অনুব্রতর ওখানে ওই যে পুড়িয়ে মেরে দেওয়া হলো লোকজনকে, আইন ব্যবস্থা ঠিক থাকলে সেটা করা সম্ভব ছিল? কোথাও সম্ভব ছিল না তো। হাঁসখালিতে, সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন যদি আইনের শাসন চালাতো তাহলে সেটা সম্ভব ছিল? গত 12-13 বছর ধরে তৃণমূল সরকারটা আইনের শাসনের বদলে শাসকের আইন চালু করার চেষ্টা করেছে গোটা রাজ্য জুড়ে। ফলে এই ধরনের ঘটনাগুলোকে আপনি এক লাইনে বলতে পারেন যে ওটা যদি সে তৃণমূল করে তাহলে তার সব মাফ আছে, যদি সে অন্য রাজনীতি করে তাহলে তাকে বিপদের মধ্যে পড়তে হবে। যতদিন তৃণমূল এই সিস্টেমটা চালাতে চাইবে ততদিন এ রাজ্যের পুলিশ মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা করে তদন্ত করতে পারবে না, কাউকে শাস্তিও দিতে পারবে না। দময়ন্তী সেন চেষ্টা করেছিলেন পার্ক স্ট্রিটের ঘটনার সময়, তাকে দার্জিলিং না কোথায় একটা বদলি করে দেওয়া হলো। ফলে এই ভয়টা যতদিন চালিয়ে যাওয়া হবে ততদিন তাই হবে। সিবিআই এর মামলা থেকে অনুব্রত মণ্ডল শর্ত সাপেক্ষে সিবিআই ঘুমিয়ে পড়েছে। সিবিআই আবার ঘুমিয়ে পড়েছে। বিজেপি যখন আবার ওকে ঠেলে তুলবে যে যাও 26-এর ভোট আসছে, একটু তৃণমূলের সাথে টানাটানি করেছো, তবে আবার জাগবে। তার আগে অবধি সিবিআই ঘুমিয়ে পড়েছে। কিন্তু একটা প্রশ্ন তো উঠতে শুরু করেছে যে বাংলায় দুর্নীতিগ্রস্ততে অভিযুক্ত যারা দুর্নীতিগ্রস্ত, তাদের কি আদৌ শাস্তি হবে? হবে না তো। তৃণমূল বিজেপির সেটিং যতদিন থাকবে ততদিন সিবিআই এরকম হঠাৎ করে ঘুম থেকে উঠবে, আবার হঠাৎ করে ঘুমিয়ে পড়বে। ইডি একজনের বাড়ি থেকে টাকা পাবে কিন্তু তার বিরুদ্ধে তদন্তের চার্জশিট দিতে বছরের পর বছর দেরি করবে। এই করে ইডি আর সিবিআই, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এই বাইনারি চলতে থাকবে। এ বলবে, বিজেপির নেতা বলবেন যে সিবিআই অমুক দিন অমুকের বাড়িতে যাবে, সেই নিয়ে তৃণমূল চেঁচাবে। আবার তৃণমূল বলবে যে সিবিআই এতদিনও তদন্ত শেষ করতে পারলো না, জামিন দিয়ে দেওয়া হোক, এই নিয়ে বিজেপি চেঁচাবে। বাংলার সাধারণ মানুষ এই দুই দলের মাঝখানে পড়ে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎটা। যে বিজেপি মুখপাত্র অরিজিৎ মুখার্জি তিনি বলছেন যে এই যে ধরুন বামেদেরকে তিনি বলছেন যে বামেরা তো গিয়ে তৃণমূলের সঙ্গেই দিল্লিতে সেটিং করছেন, মানে বাংলায় করছেন কুস্তি আর কেন্দ্রে করছেন দোস্তি। অরিজিৎ কি মুখার্জি? অরিজিৎ বাবুকে একটা শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে আসুন আর একটা অর্জুন সিংয়ের ছবি দিয়ে আসুন, কে কার সাথে সেটিং করে কি করে এগুলো সব ভালো বলা যাবে। শ্রমিক ভট্টাচার্য যিনি আছেন ওদের রাজ্যসভার সাংসদ, উনি ভালো জানেন যে অর্জুন সিং ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, আরও কী সব নোংরা কথা বলেছিলেন ভোটের দিন। এখন তাকে পাশে বসিয়েই অর্জুন সিং কত ভালো এই কথা শ্রমিকবাবুকে বলতে হয়। বামেদের এসব কোনো দায় নেই। বামেরা বাংলাতেও যা বলে দিল্লিতেও যা বলে, একই মুখ, একই কথা, একই শিরদাঁড়া, একই নীতি, একই আদর্শ।
ধরুন আপনাদের নামে এত দুর্নীতির অভিযোগ নেই কার্যত, আপনাদের যখন কোনো মিছিল হয়, সভা হয়, সেখানে হাজারো হাজারো লোক হয়, তারপরেও কি আপনাদের কণ্ঠস্বর গিয়ে কোথাও গিয়ে কি সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না? অবশ্যই পৌঁছাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের থেকে আমাদের এই লোকসভা নির্বাচনে ভোট বেড়েছে, আপনি যদি ভোটের হিসেবে বলেন তাহলে অবশ্যই পৌঁছাচ্ছে। তার মধ্যেও বহু জায়গাতে এই বাজেটের বিরুদ্ধে হোক কি চাকরি পাওয়ার পক্ষে হোক, বামপন্থীরা দীর্ঘ লড়াই আন্দোলনে আছে। অবশ্যই সাধারণ মানুষের কথা আমাদের কথার সাথে মিলে যাচ্ছে বলেই তো মানুষ আমাদেরকে আগের থেকে বেশি করে সমর্থন করছেন। 21-এর বিধানসভায় যা করেছিলেন তার থেকে পঞ্চায়েতে বেশি, পঞ্চায়েতে যা ছিল তার থেকে বিধানসভা উপনির্বাচনে বেশি, লোকসভায় তার থেকে বেশি, তারপরে আবার যখন নির্বাচন আসবে আবার হবে। অমিত শাহ বলছেন 2029-এ আবারও কেন্দ্রে মোদি প্রধানমন্ত্রী এগুলো হবে। এমনি কথার কথা, টিভি মিডিয়ায় যাতে ওকে সারাক্ষণ দেখায় তার জন্য এগুলো স্কিম, ওগুলোর কোনো মানে নেই। লাইমলাইটে আসার জন্য। হ্যাঁ, ওগুলোর কোনো অর্থ নেই, মানেও নেই। 2029 অবধি কী হবে, 2026 অবধি কী হবে কেউ জানে না, তো 29-এ কী হবে, বেকার কথা। এই যে বারে বারে একটা অভিযোগ উঠছে যে অনুপ্রবেশ তত্ত্ব, সেই নিয়ে কি বলবেন? অনুপ্রবেশ তত্ত্বের কথা যারা তুলছেন তারাই তো ক্ষমতায় রয়েছেন দেশের। তাহলে 2021-এ যে সেন্সাসটা হওয়ার কথা ছিল, জনগণনা, সেইটা এখনও কেন হলো না? 2023-এ তো কোনো ভোট ছিল না, করোনাও ছিল না, তাহলে 2023-এ তো সেন্সাসটা করে দেওয়া যেত, জনগণনা। তাহলে কোন জাতি, কোন ধর্ম, কে কীভাবে আছে, কে খেতে পাচ্ছে, কে পাচ্ছে না, তার তালিকা তৈরি হয়ে যেত। কেন হচ্ছে না আমরা জানি না। এইবারের যে বাজেট হলো তাতে জনগণনার জন্যে কত টাকা ধার্য করা হলো আমরা জানি না, কিন্তু ফলে জনগণনা না করে সঠিক তথ্য চোখের সামনে না রেখে 1 কোটি অনুপ্রবেশ ও 2 কোটি অনুপ্রবেশ ও 5 কোটি অনুপ্রবেশ এরকম বলে যেতে পারে, বলে সাধারণ মানুষের মধ্যে অন্য ধর্ম সম্পর্কে রাগ ঘৃণা তৈরি করে ভোটের রাজনীতির ভাগাভাগি করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা আসল যা বাস্তবতা তার সাথে কোনো মিল নেই। কোথা থেকে কত মানুষ এসছেন আপনি জানবেন কী করে যদি আপনি সেন্সাসটা না করেন? ফলে জনগণনাটা না করে এইভাবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি চালিয়ে দেওয়ার চেষ্টা বিজেপি করছে। এটা আসলে শুধুমাত্র ওই আরএসএসের প্ল্যানিং হিসেবে ধর্ম জাতের ভাগাভাগিতে আবার যাতে ওদের বাইনারিটা প্রতিষ্ঠা হয়। যে বঞ্চনার একটা অভিযোগ উঠছে আবারও। কিসের বঞ্চনা? এই যে বারে বারে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ। হ্যাঁ, বঞ্চনা তো আছেই। বাংলার বাজেটে এই যে এত উত্তরবঙ্গ টঙ্গ নিয়ে এত কথা হয়, তাহলে যে ধসটা সিকিমে হচ্ছে সেই ধসটা তো শিলিগুড়িতেও হচ্ছে, দার্জিলিংয়েও হচ্ছে, আলিপুরদুয়ারেও হচ্ছে। তাহলে যদি ওইখানকার জন্য এত টাকা দেওয়া হয়েছে তাহলে এইখানকার জন্য কেন টাকা দেওয়া হবে? এই প্রশ্ন তো আছেই। এটা দেবে না বিজেপি, কারণ ওইখানে ওরা ওদের বোধহয় ভোট ব্যাংক ফ্যাঙ্ক ইত্যাদি হিসেব করেছে। বাংলার সাধারণ মানুষও সেইভাবে বিজেপিকে পরের বার নির্বাচনে তার সমুচিত জবাব দেবেন। এই যে কোটা নিয়ে যেটা বাংলাদেশে এত বড় আন্দোলন হলো, সেই কোটাই দেখা গেল আবারও সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় যে তপশিলি জাতি উপজাতিদের জন্য আরেকটা উপশ্রেণী তৈরি করা হচ্ছে। বাংলাদেশের সাথে আমাদের এই দেশের কোটাটার কোনো মিল নেই। এই দুটোকে জুড়ে দেওয়া মানে না, ভুল হয়ে গেল। দুটোকে জুড়ে দেওয়া মানে গণ্ডগোল হয়ে যাওয়া। বাংলাদেশের আন্দোলনটা ছিল কোটা সংস্কার, আমাদের এখানে আন্দোলনটা ছিল যে এই যে উপজাতি যারা আছেন তাদের মধ্যে বিভিন্ন শ্রেণীবিভাগটা হবে কি হবে না, সেটা হওয়ার রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। তার কারণ যে পিছিয়ে পড়া শ্রেণী যারা আছেন, পশ্চিমবাংলাতেও গ্রামাঞ্চলে আছেন, তার গোটা দেশ জুড়েই আছেন। আজকে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি যেভাবে, যে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বড় হয়েছি, একটা টিউটারের কাছে পড়ে বড় হয়েছি। আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাই, আর একেবারে ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকায় থাকা যে ছেলেটা বা মেয়েটা, সে দুবেলা ভালো করে খেতে পায় কিনা ঠিক নেই, সকালে চাষ করে এসে বিকেলবেলা এখানে পড়তে বসে লণ্ঠনের আলোতে, দুজনের লেভেল প্লেয়িং ফিল্ডটা সমান নয়। ফলে দুজনে যে একই পরিশ্রমে, একই মননে, একই মেধায় পরীক্ষা দিতে পারছে তা তো নয়। ফলে এই যে পিছিয়ে পড়া যারা, দলিত যারা, তাদের মধ্যে এই যে সংরক্ষণের কথা সুপ্রিম কোর্ট বলেছেন, এটাকে আমরা অবশ্যই সমর্থন করছি। আমরা অভিনন্দন জানাচ্ছি এই রায়টাকে। এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসেছেন, শেখ হাসিনা, এই পশ্চিমবঙ্গে যেসব বাংলাদেশিরা বসবাস করেন কর্মসূত্রেই বা এমনিতে থাকেন, তাদের দাবি যে শেখ হাসিনাকে এই ভারতবর্ষে স্থান দেওয়া যাবে না। এখন এই রকম বাংলাদেশি কত মানুষ থাকেন, কত মানুষের সাথে মিডিয়া কথা বলে এটা ঠিক করেছে আমি তো বলতে পারবো না। যে কোনো একটা ঘটনা ঘটলে তার পক্ষে বিপক্ষে কিছু মতামত থাকে। ছাত্র আন্দোলনের ওপর গুলি চালানো একেবারেই সমর্থনযোগ্য ব্যাপার নয়, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সাথে কারুর বাড়িতে ঢুকে লুট চালানো, কি কোনো শিল্পীর ওপর আক্রমণ,
কি কমিউনিস্ট পার্টির কার্যালয় পুড়িয়ে দেওয়া, এইটার তো কোনো মিল নেই। সরকারি সম্পত্তি ফলে একটা ধ্বংস। অশান্ত অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। আমরা চাইবো যে বাংলাদেশ স্বাধীন মানে শান্ত অবস্থায় যাবে, অশান্ত অবস্থা থেকে স্বাধীন অবস্থায় যাবে, এবং বাংলাদেশের যে স্বাধীনতাটা আছে এটা মৌলবাদীদের কাছে তাদের আবার পরাধীনত্ব স্বীকার করতে হবে না, এটাই আমাদের চাওয়া।